হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? বন্ধুরা, এখন তোমাদের সামনে আমরা দুইটি গল্প শোনাব। তোমরা জানো এই চ্যানেলে নিয়মিত আমরা গল্প পরিবেশনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে দুটি গল্প তোমাদেরকে শোনাবে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে মেয়েটি আছে সেই মেয়েটি একদম সরাসরি লাইভ অ্যাকশন তোমাদেরকে দুটি গল্প শোনাবে। প্রথম গল্পটি খুব সুন্দর একটি গল্প, যে একটি মেয়ে প্রবাসে যায় এবং টাকার জন্য কাজ করতে যায়, কিন্তু প্রবাসে গিয়ে বসের সেবা যত্ন করতে গিয়ে কিভাবে সে বিপদে পড়ে, এই ঘটনাটি তোমরা শুনবে। তো বন্ধুরা, চলো সবাই মিলে আমরা গল্পটি শুনি। এখন যে আমি গল্পটা বলবো সেটা হলো একটা বিদেশি সাহেবের জ্বর এসেছিল। তো এমন জ্বর আইছিল, সে কোনো কিছুতে তার জ্বর কমতেছিল না। পরে সে আমাকে বলে, তুমি আমাকে জড়ায় ধরো। তো জড়ায় ধরতে গিয়ে, তোমাকে তো কখনো কিছু বলি নেই, আর আজকে আমার মনটা ভীষণ চাচ্ছে, আমার ভালো লাগতেছে না। আর আমার যে শরীরের মধ্যে শীত ছিল জ্বরে, তুমি যখন আমার পাশে শুইলা জড়ায় ধরলা, তখনই আমার শীত কমে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা না টেনে পুরোটাই দেখতে থাকো। তো শুরু করা যাক আমার এই গল্পটি। আমার স্বামীর সাথে যখন আমার বিয়ে হয়, তখন আমাদের সংসারটা অনেক অভাবে থাকে। আর আমার স্বামীকে আমি বিয়ে করেছি ভালোবেসে। তো একটা বছর সম্পর্ক করে আমরা বিয়ে করেছি। কথায় আছে না, অভাব যখন আসে ঘরের মধ্যে, তখন জ্বালানো দিয়ে ভালোবাসা পালিয়ে যায়। তো এরকম হয়েছে আমার দশা। তবে সংসারে অভাব অনটন, 6 মাস চুপচাপ ছিলাম, কিছু বলি নেই ভালোবাসার টানে। কিন্তু সারাদিনে 3 বেলা খাবারটাও দিতে পারে না। পেটের ক্ষুধা জ্বালা যন্ত্রণা কতক্ষণ সহ্য হয়। আর উনি যা কামাই করে আনে, তাতে 3 বেলা সংসার চলে না। আর 3 বেলা ভাতও খাইতে পারি না। আর তেমন কোনো সে ভালো কাজকর্ম শিখে নাই। তো এইভাবে আমাদের বিয়ের 3 বছর হয়ে যায়। কষ্ট ভালো লাগে না। তো পাশের গ্রামে একটা আদম আলী ভাই ছিল। সে আমাকে দেখে খুব পছন্দ করত আর বলতো, তোমার এত সুন্দর চেহারা, আর তুমি এত সুন্দর দেখতে, আর তোমারে যদি তোমার স্বামী 5টা পুরা দিত, ভাত কাপড় গয়না গাঠি, তাহলে না জানি তোমাকে আরও কত সুন্দর লাগতো। তো এভাবে কষ্ট না কইরা দেশের বাড়িতে পইরা না থেকে বিদেশে চলো, ভালো একটা পার্টি আছে, ভালো একটা বাসা আছে। এই বাসায় গেলে ভালো খাওয়া দাওয়া পাইবা, ভালো বেতন পাইবা। যখন টাকাটা তোমার স্বামীর কাছে দিবা, পাঠাইবা, আর তখন তোমার স্বামী খুব খুশি হইব, আর সংসারও অভাব থাকবে না। বাচ্চা কাচ্চা যেহেতু হয় নাই, 10 বছর বিদেশ করে আইসা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করবা, আর শান্তিতে দিন কাটাইতে পারবা। যখন এই কথা বলল, এই কথা বলার পর প্রথম আমি রাজি ছিলাম না, যে আমার স্বামী আমাকে প্রচুর ভালোবাসে আর আমাকে যেতেও দিবে না। তো পরে যখন আমি রাজি হলাম, সব দিক থেকে চিন্তা করে, যে না, সংসারের ভালোর জন্য হলেও কিছুটা ত্যাগ স্বীকার করতে হবে। পরে আমার স্বামীর সাথে ব্যাপারটা জানাই। পরে বলে যে না, আমি যদি না খেয়ে মরে যাই, তারপরেও আমি তোমাকে বিদেশের বাড়ি যাইতে দিব না। আর ওখানে যদি কোনো ঘটনা ঘটে, ইচ্ছা করলেও আমি তোমারে ছাড়াই আনতে পারবো না। আর বাংলাদেশে যদি কোনো কিছু হয়, তো ইচ্ছা করলে তোমার কাছে আমি যেতে পারবো। আমার স্বামী রাজি হলো না। পুরো 1 সপ্তাহ পর্যন্ত আমার স্বামীকে আমি বোঝাই, আমার স্বামী রাজি হলো না। তো আমার স্বামী রাজি না হওয়াতে আমার স্বামীকে আমি না জানিয়ে ওই ভাইয়ের সাথে মিল দিয়ে, তো সে আমার সম্পূর্ণ খরচপাতি বহন করলো। তারপর আমাকে বিদেশে পাঠিয়ে দিল। এবং বিদেশে পাঠানোর পরে আমি বেশ কিছুদিন কাজকাম করতে লাগলাম। ভালো টাকা পয়সা বেতন দিতে লাগলো। তো সাহেবটা অনেক ভালো ছিল, নামাজ কালাম করতো, ভালো ব্যবহার, ভালো আচরণ ছিল। তো ভালো আচরণ থাকার পরে তো আমি বিদেশের বাড়িতে কাজকাম করতে লাগলাম। তো হঠাৎ করে সাহেবের যে বউটা, সে তার বাপের বাড়িতে বেড়াইতে গেল। তার নাকি মা অসুস্থ। তখন সে চলে গেল আর ফোনে জানাই দিল যে মা তো অসুস্থ, অবস্থা খারাপ,
তার 2 মাসের মধ্যে আসা হবে না। তো পরে কিছুদিন পরেই হঠাৎ করে সাহেবের জ্বর আসলো। তো আমি বললাম, সাহেব আপনি যেহেতু অসুস্থ, তো আপনি ম্যাডামকে আসতে বলুন। তখন বলে যে না, আমার অসুস্থর কথা শুনি হে আরও চিন্তা করবে, আর তাছাড়া ওই দিক দিয়ে তার মাও খুব অসুস্থ, তার আসার দরকার নেই। আর ওখানে তার মাকে দেখার মতো কেউ নেই। এখানে তো তুমি আসো, এটা সেটা আগায় দিতে পারো, আর ওখানে কিন্তু কেউ নাই। তো পরে ম্যাডামকে আর ডাকলো না। পরে সাহেবের জ্বরটা ভীষণ বেড়ে গেল। তো সাহেবের মাথায় আমি পানি দিতেছি, পানি দিতে দিতে যতই পানি দেই না কেন কিন্তু তার জ্বর কমে না। আর তার শরীরের মধ্যে এত শীত লাগতেছে আর তার এত খারাপ লাগতেছে। তো সে বলে, কম্বল দেও আমার গায়ে, লেপ দেও। তো আমি সব কিছুই দিলাম, তাতেও বলে তার শীত কমতেছে না। তো এক পর্যায়ে সে আমাকে বলে, দেখো আমাকে জড়ায় ধরো তো, কিছু মনে না করলে। তো তখন আমি সাহেবকে জড়ায় ধরলাম, ইচ্ছা মতো জোরে জড়ায় ধরলাম। তো অনেক ছাপ দিয়ে জড়ায় ধরলাম। তো এইভাবে জড়ায় ধরলাম, তার পায়ের ভিতর দিয়ে আমার পাও ঢুকাই দিলাম। তারপরে তার যন্ত্রটা দাঁড়ায় গেল। তখন সাহেব আমাকে বলে, দেখো তুমি যদি কিছু না মনে করো, আর তুমি এত মাস ধরে আমার বাসায় কাজ করো, তোমাকে তো কখনো কিছু বলি নেই। আর আজকে আমার মনটা ভীষণ চাপছে, আমার ভালো লাগতেছে না। আর আমার যে শরীরের মধ্যে শীত ছিল জ্বরে, তুমি যখন আমার পাশে শুইলা জ্বরে ধরলা, তখনই আমার শীত কমে গেছে। বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের জন্য আরও একটি রোমান্টিক গল্প বলবে। তোমরা যে দেখতে পাচ্ছ এই মেয়েটি খুব সুন্দর একটি গল্প বলবে। আগের গল্পটি যে শুনেছ তোমাদের কাছে কেমন লেগেছে গল্পটি কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এখন যে গল্পটি বলবে সেটি হচ্ছে একটি মেয়ে তার নানার সাথে ঢেঁড়স খেতে যায়, এবং ঢেঁড়স খেতে গিয়ে কি হলো সেটি তোমরা নিজের কানে শুনবে। অনেক রোমান্টিক একটি গল্প। তাহলে চলো সবাই মিলে গল্পটি আমরা শুনি। আমার বয়স যখন 14 বছর পার হয়, 15-র কাছাকাছি, তো আমার সাথে তখনই এই ঘটনাটা ঘটে। আসলে ছোট ছিলাম তো, আর তখন এত কিছু বুঝতাম না। আর তখন চলচল মন ছিল, তাই তখন কোনো কিছু মনেই হতো না। তো নানার সাথে আমি কিভাবে এত দূরত্বে গেলাম, আর নানা কিভাবে সুযোগ পেল, সেই ঘটনাটাই তুলে ধরব। কারণ আমরা নিজেদের মানুষদের অনেক বিশ্বাস করি, আর এখনের জমানায় নিজের ডান হাত থেকে বাম হাতকেই বিশ্বাস করা যায় না। আর নানারা দাদারা এরা তো অনেক দূরের লোক। তো আজকে আমার ঘটনাটা এই জন্যই বলা যে প্রত্যেকটাই মানুষ যেন রাস্তাঘাট আনাচে কানাচে চোখ কান যেন খোলা রেখে চলাফেরা করে। কোথায় কোনো বিপদ আছে জানে না, আর ঘরের ভিতরে যে কোনো বিপদ থাকবে না তারও কোনো মানে নেই। আমার বাবা নাই, আমার বাবা মারা গেছে আমি যখন 3 বছরের, তখন আমার বাবা মারা গেছে। মার অল্প বয়স ছিল, মার প্রথম সন্তান আমি। মাকে অনেক জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করে নানার বাড়ি থেকে, কিন্তু মা বিয়ে বসে না। মা আমাকে নিয়ে নানির বাড়িতেই থাকে। বাবা মারা যাওয়ার পর থেকে মা নানির বাড়িতেই থাকে। আর মার জন্য অনেক সম্বন্ধ নানারা মামারা নিয়ে আসে, কিন্তু মা একটা কথাই বলে যে আমার মেয়েটাকে দেখে আমি সারা জীবন কাটিয়ে দেব, আমি বিয়ে শাদি করব না। মাকে কেউ রাজি করাতে পারিনি বিয়ের জন্য, মা বিয়ে করবেই না। তো আমার যখন 3 বছর, তখন থেকে আমার বাবাকে হারাই, তখন থেকে নানির বাড়িতে থাকি। আর ওখান থেকেই লেখাপড়া করি নানির বাড়ি থেকে। একদম নাবালক থেকে সাবালক হই নানির বাড়িতেই। তো আসলে ছোটোবেলার দিনগুলো কাটে একরকম, আর বড় হলে হয় আর এক রকম। এবং ছোটোবেলায় যখন আমি ছোট ছিলাম, তখন কিন্তু নানা আমার গাড়ির উপর নিয়ে ঘোরাতেও, আর নানার সাথে কালী গায়ে ঘুরছি, হাফ প্যান্ট পরে ঘুরছি, নানা গোসল করাই দিত। আর এখন তো বড় হয়ে গেছি, যখন একটা মেয়ে নাবালক থেকে সাবালক হয়, তারপর থেকে তো মেয়েটা জামা কাপড় পরে, ওড়না ব্যবহার করে, আর নিজেকে সেফটি দিয়ে রাখে। তো আমার নানা ছিল অন্য টাইপের, একটু লুচ্ছা। তো
তো সে যে আমার সাথে এরকম করবে আমরা কখনো ভাবিনি। তো আমার নানা সব সময়, আমরা নানা নাতি অনেক দুষ্টামি করতাম। আর নানা যদি বাজারে যাইতো, আগে আমি রেডি হয়ে থাকতাম, নানা আমাকে নিয়ে বাজারে যাইতো, পরে নিয়ে এসা বাসায় রেখে আবার নানা বাজারে যাইতো। তো নানা কোনো দিক গেলে আমি আগে আগে ঘুরছি, কারণ বুঝে নিত ছোটোবেলা থেকেই বাবা মারা যাওয়ার পর দাদা দাদির আদর পাই নাই, নানা নানির আদরই পাইছি। হ্যাঁ, দাদি দাদা চাচারা খোঁজখবর নেই, তো ওখানে যাই মাঝে সাঝে, কিন্তু ওইভাবে না। তো আমার নানা, আমি যখন বড় হই তখন থেকে দেখি আমার নানা কেমন জানি আমার সাথে গৈসা গৈসা কথা কয়, আমাকে জড়ায় ধরে, আমার পেটে হাত দেয়, কেমন জানি তার আচার আচরণগুলো। তো আমি কই নানা দুষ্টামি করে, তো আমি আর ওইসব কিছু মাইন্ড করি না, কারণ মাইন্ড করার কি আছে। আগে ছোটোবেলা কত খান্দে উঠতে বেড়াইছি, আর এখন পেটে ধরলেই সমস্যা। আমার নানা আবাদ করত, সবজি আবাদ করত, পাতাকপি, ফুলকপি, ঢেঁড়স, পটল, আলু, বেগুন এইসব চাষ করত, কারণ তার জায়গা জমি আছে, তার জন্য এগুলো চাষ করত। তো আমার নানা ঢেঁড়স লাগাইছে, ঢেঁড়স বাজারে নিয়ে যায় সকালবেলা, বিকালবেলা, হয়তো বা আগে উঠিয়ে রাখে, না হলে সন্ধ্যার দিকে উঠাই। তো একদিন আমারও কথা হচ্ছে যে নাতিন, কালকে তো বাজারে ঢেঁড়স পাঠাবো, তো ঢেঁড়স উঠাইতে হইব। তখন আমি কই আচ্ছা, আমি তো আসি, যে আমি ঢেঁড়স উঠাইতে যাব। যে তুই? কয় না, তোর যাওয়া লাগবো না। তখন আমি কইলাম কে, আমি যাবো। তো আমার নানা নিবই না কিছুতেই, নানা বলে যে তোর যাওয়া লাগবো না, তুই ঘুমা। তখন আমি বলি না, আমি যাবো। তখন আমি, মা, নানা, নানি সবাই মিলে যাই ঢেঁড়স খেতে, ঢেঁড়স উঠাইতে, কারণ ঢেঁড়সগুলা বিক্রি করলে সেখানে অনেক টাকার ঢেঁড়স। তো অনেকগুলো ঢেঁড়স উঠাইছি, 3-4 হাজার টাকার ঢেঁড়স। তো পরে সবাই মিলে ঢেঁড়স উঠাইয়া মার নানি বাসায় গেছে, আমি আর নানা খেতেই রইছি। তো সন্ধ্যা লেগে যেতেছে, পরে আবার মা কইতাছে আমি যাইগা, তুই তোর নানার লগে আইস, কারণ বাসায় গিয়ে লাইট ধরাইতে হবে, লাইট মাইট না ধরাইলে হইব না। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে যাও। তখন নানিও চলে গেল, রান্না বাড়া করতে হইব, আমি আর নানা খেতে রইলাম। তো সন্ধ্যায় প্রায় আজান দিয়ে দিছে ক্ষেতের মধ্যেই। পরে আমি নানারা বলতেছি যে নানা আসো বাসায় যাইগা। তখন নানা বলে যেটি তুলছি এটি হবে, আর তুলবো না, তো ল জায়গা। তখন আমি বলি লও। পরে আসমু এই মুহূর্তে নানা আমার কয় কি যে কয়টা ঢেঁড়স কুচছিল, মানে আমি জামা পরে আছি গোল জামা, কয়টা ঢেঁড়স কুচছে আমার দেয়। তখন আমি বলি আচ্ছা ঠিক আছে দাও। তখন দিছে। তো এর মধ্যে কুচে দিবা যে নানার হাতটা আমার বুকে লাগছে। তো বুকে লাগছে, সবে মাত্র বুক উঠছে, বুক তো খাড়া, কারণ সবে মাত্র বুক উঠছে। তো নানার হাতে লাগছে। তখন নানা বলে যে কি বাজলো রে আমার হাতে। তখন আমি বলি যে আমার বুকে লাগছে। তখন বলে তোর বুকে তো শক্ত কে। তখন আমি বলি যে শক্ত হইব না, কয়দিন হয়েছে আমার বুক উঠছে, শক্ত হইব না। তখন নানা বলে যে দেখি তো একটু দইরা। তখন নানা ধরছে। তখন নানা যখন ধরলো, তখন নানারা বলি নানা আমার বুক ধরলা কে। তখন বলে যে একটা দোষী তার একটা দড়ি। তখন নানারা বলি যে নানা আমি ব্যথা পাই। তখন নানা ধরার পর আরও ব্যথা পাইছি। তখন বলে যে তোর জিনিসগুলা সেই রে। তখন আমি বলি যে ফাইজলামি করো না, টিপ দিয়া বলো যে জিনিসটি সেই, ব্যথা পাই না। তখন আমাকে বলে যে শোন, যতটুক ব্যথা পাইছস তার চেয়ে বেশি মজা পাইবি, আচ্ছা ঢেঁড়সটি তুই রাখ। তখন নানা কুসেতে ঢেঁড়স নিয়ে রেখে দিলা, আবার আমার জড়াই ধরতাছ। তো এমন করতেছ কে, তোমার কি ভূতে টুতে ধরলো নাকি? ও হাসা কথা কইছস, আমার ভূতেই ধরছে। তো আমি তো ডরে কাঁপা শুরু করে দিছি যে নানা কয় কি, নানারা ভূতে ধরছে মানে, কারণ আমার ভূত পেতের ভয় খুব। পরে আমার নানা কয় তোরে না কালকে একটা জামা কিনে দিন, তুই জানি কোন কালারের জামা পছন্দ করস। পরে আমি কইলাম কে। তখন কয় তোর টিয়া কালারটা খুব পছন্দ না, তোরে কালকে মার্কেটে নিয়ে গিয়ে টিয়া কালার একটা জামা কিনে দিম। মনে মনে কই নানা রইলটা কি, নানা রেখে হাসাই ভূতে ধরলো নাকি।
নানা এমন করতেছে কেন? নানা তো এরকম করে না। আর বারবার খালি আমার বুকের দিকে হাত দিতেছে। তখন কই যে আমি বাসার দিকে আসুন, যে তুমি তাহো আমি যাইগা। তখন আমার টাইনা ধরছে, টাইনা দইরা ঢেঁড়স ক্ষেতের মাঝখানে আমার শোয়াই দিছে। তো মাঝখানে শোয়ার পরে যে না না তুমি এরকম করতেছ কে, বাসায় চলো। বাসায় তো যামুই, আমি কই যাইবা তাহলে লও, এরকম করো কে? করি যে কে এটাই যদি তুই বুঝতে রে, তাহলে তো কামি হইতো। আমি কইলাম বুঝাই কও, না কইলে আমি বুঝবি কেমনে? তখন কয় আমি বুড়ো হয়েছি আর মনটা তো বুড়ো হয় নাই, মন তো চইলা যায় সেই 18 বছরের দিকে। পরে আমি কইলাম মন তোমার 18 বছরে চইলা যায় কি লেগা? পরে কয় হুন না তিন, যখন আমার বয়সটা কম ছিল তখন যেগুলো কইরে বেড়াইছি তখন তো এগুলো মনেই লয় না। আর আজকে তোরে দেখার পর এই যৌবনটা ফিরে পাইছি। তো এক কথা দুই কথা দেখি আমার সেলার খুলতে থাকে। আমি সেলার দূরে বই রয়েছি যে না না তুমি আমার সেলার খুলো কে? কম মজা তো যা সব ওই জায়গায়, মজা বলে ওই জায়গায়। তখন আমি বলি মজা এই জায়গায় মানে? তুই কিচ্ছু বুঝিস না, তোর বোঝাবো লাগবো না। তখন এক কথা দুই কথা হে আমার সেলার টান শুরু করে দেয়। তো আমি এদিকে টানি, হে এইদিকে টানে, কারণ আমি তো খুলবো না। নানা কোলার লেগে জোরাজোরি ভাড়াভাড়ি শুরু করে দিছে। তো এক পর্যায়ে নানা আমার সেলারটা মাঝখানটা ফাইরা ফেলাইছে, টানাটানিতে ফাইরা গেল। পরে নানা তার কাপড়টাও কুইলা লাইছে। তখন কই নানার মনে সত্যি ভূতে ধরছে, কারণ সন্ধ্যাবেলা খেতে নানারে সত্যি ভূতে ধরছে। কিন্তু কে আর ভূত, সব ছিল তার মনে শয়তানি। তো এক পর্যায়ে সে আমার সাথে শারীরিক মেলামেশা করার জন্য পাঁচড়াপাঁচড়ি করে। আমি কই আমার 14 বছর 15 বছর, আর তখন নানার বয়স ছিল 50 বছর। কই আমার 14 বছর বয়স আর কই 50 বছর বয়স, আর তার শরীরে আছে ডাকি, তার মনে যেটা ইচ্ছা সেটা তো তার জোর নাই। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত গল্পটি শুনেছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, এরকম গল্প যদি তোমরা শুনতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বন্ধুরা, আজকের রাতে এই পর্যন্ত। বাই বাই, টাটা।